স্বপ্নের শহর ঢাকা শহর। তিলোত্তম এই ঢাকা শহরে কতজন মানুষের বাস ঠিক এই মুহূর্তে বলা যাবে না, তবে এই শহরের নানা রঙের, নানা বর্ণের, নানা পেশার মানুষ প্রতিদিন এসে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে থাকে। আপনাদেরকে এই পর্বে নিয়ে যেতে চাই মিরপুর 1-এর গোলারটেকের ঠিক শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের পাশেই 300 সুইপার পরিবারের নিদারুণ জীবনের কাব্য শোনাতে। আজ বেশ পরিপাটি হয়েই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি, কারণ যাদের নিয়ে কথা বলবো তারা প্রতিদিন আমাদের এই শহরকে পরিচ্ছন্ন করেন প্রত্যুষে। আমরা তখন ঘুমে থাকি, আমরা যখন উঠি তখন এই শহরকে দেখি ঝকঝকে তকতকে, কিন্তু যে মানুষগুলো এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় সেই মানুষগুলো কোথায় থাকে, কিভাবে থাকে, কেমন থাকে, আমরা কেউ কি একবার জিজ্ঞেস করেছি বা জানতে চেয়েছি? হ্যাঁ, আমাদের সময় কোথায়? আজ আপনাদের প্রকাশ্য দিবালোকে নিয়ে এসেছি। এই পরন্ত বেলায় এই পথ ধরে খানিকটা গেলেই সেই সিটি কলোনি, যে সিটি কলোনিতে অসংখ্য মানুষ থাকেন যারা সুইপারের কাজ করেন, আর তারা বাস করেন এই বুদ্ধিজীবী কবরস্থানের কোল ঘেঁষে। এই কবরস্থানের গলিত পানি, গলিত ময়লা, গলিত বর্জ্য সবই এসে তাদের দৈনন্দিন জীবনযাপনে মিলেমিশে একাকার হয়ে যায়। সেই মানুষগুলোর না জানা কথাগুলো শোনাতে আপনাদেরকে নিয়ে যাব এই বুদ্ধিজীবী গোরস্থানের ঠিক কাছেই সিটি কলোনিতে। তাহলে চলুন আমার সঙ্গে সিটি কলোনিতে। অপরূপ রূপে সাজানো প্রতিদিনের এই ঢাকা শহর আমরা যেভাবে দেখে থাকি, সেই ঢাকা শহরের আর এক প্রান্তে রয়েছে এক করুণ কাব্য। মিরপুর 1-এর গোলারটেকের এই যে শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, এই গোরস্থানে অসংখ্য মৃত মানুষের পাশেই প্রায় 360টি পরিবার কিংবা 300টি পরিবার এখানে বাস করে। হ্যাঁ, বলছিলাম সুইপারদের কথা। মিরপুর 1-এর গোলারটেকের এই বুদ্ধিজীবী গোরস্থানের পাশেই 360টি পরিবার, পরিচ্ছন্ন কর্মীরা তারা বাস করে এবং তাদের মানবতার জীবনযাপন কাটে তাদের মতো করে। তাদের দেখবার কেউ নেই, তাদের কথা শুনবার কেউ নেই, তাদের কষ্ট জানাবারও কেউ নেই। আর এই সব অসহায় নিপীড়িত মানুষের কান্নার সুর শুনেই এশিয়ান টিভি রিগাল টিম হাজির হয় মিরপুর 1-এর গোলারটেকের এই শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের পাশে বাস করা 360টি সুইপার পরিবারের পাশে। ঢাকার এক প্রান্তে যখন প্রভাব প্রতিপত্তি আর বিলাসিতার প্রাচুর্যে সবাই উন্মত্ত মত্ত, ঠিক তখনই এই রাজধানীর জীবন পৃষ্ঠার অন্য প্রান্তে এই অসহায় মানুষগুলোর গল্প চাপা পড়ে আমাদের সারাদিনের ব্যস্ততায়। এই পরিচ্ছন্ন কর্মীগুলোর জীবনযাপন নিয়ে আজ আমাদের এই পর্ব সাজানো। আমরা একবার দেখাতে চাই মিরপুর 1-এর গোলারটেকের এই পরিচ্ছন্ন কর্মীদের জীবনযাপন কি মানবেতর পর্যায়ে এসে পৌঁছেছে। এই হচ্ছে সিটি কলোনির সীমানা। আমরা যদি দেখাই একটু পরিষ্কার করে, একটু ক্যামেরার সামনে আসতে বলবো। এই কবরস্থানের শেষ আর এই হচ্ছে সিটি কলোনির শুরু। মানে মৃত মানুষ শুয়ে আছে যেখানে, আর অন্য পাশে বাস করছে জীবন্ত মানুষ। ভাবতেই অবাক লাগে। ভেতরের চিত্র না জানি আরো কতটা ভয়াবহ। চলুন ভেতরে। কবরের সীমানা যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে শুরু হয়েছে জীবন্ত এই 360টি পরিবারের জীবনযাপন। আপনার শরীর কেমন এখন? অনেক কষ্ট পাই, কেন? ভিতরে অনেক দুঃখ পাই, অনেক ব্যথা পাই। কিসের এত দুঃখ, কিসের এত ব্যথা? টাকা টুকার লেগে অনেক কিছু চিন্তা ভাবনা। এই যে কবরস্থানের পাশে আপনারা থাকেন, এ তো উন্নয়ন তো হলো না ভাগ্যের। না, হইল না। থাকেন কিভাবে? এই আল্লাহ এমনি দেয়, আল্লাহ যেমনি দিবের কইছে এমনি নিতেছে। এই সিটি কলোনিতে কতদিন ধরে আছেন? সিটিকলোনিতে আছি 30 বছর। 30 বছর? জি। এখন বয়স কত চলে? এখন আমার 70। এই সিটি কলোনিতে 30 বছর এইভাবে জীবনযাপন কিভাবে করলেন? এই যে এইরকম তোর ঠেলামি লাগিয়েছি, ওই যে আবার একটু সিটি কলোনি সার্কিমের কি করি আর কি, ওই ময়লা সার্কিমের কি। এখন কবরস্থান বাসে আমরা যে মাছ থাকতে আছি, আমরা মুদার ফরে দিতে আছি। মুদার উঠতে দৌড়াইতে না পারে আমাকে, বাইশের বাইরে আমি সে দৌড়াইতে না পারে, আমরা ফরে দিই। আর আমরা মুদার ফরে দেয় রাখি। আর মুদার কবরস্থানের মরা পানি যত সব আমার কবরস্থানে আমার কলিজায় ঢোকে। কলিজায় ঢোকে এই লোক ঘটনা। আমরা আছি খুব বিপদের মধ্যে আছি। কোনো উন্নতি হয় নাই? না, কোনো উন্নতি হয় নাই, চায় না উন্নতি হয় নাই। ওই যে
2-4 পয়সা পাই এটা খাইয়ে শেষ করে লাই আবার মাস 15 দিন মাস যাইতেই না যাইতে টান পেতে হয়। আপনি কিংবা আমি আমাদের সন্তানের শৈশবকে স্মরণীয় করবার জন্যে, তার জীবনে অবিস্মরণীয় রাখতে আমরা কতই না আয়োজন করি, কিন্তু এই যে সিটি কলোনির 300 পরিবারে প্রায় 1000 খানেক মানুষের যে সমস্ত শিশু কিশোররা রয়েছে, সেই সমস্ত ছেলেমেয়েরা এই সমাজের এই আধুনিক প্রযুক্তির মধ্যেই বড় হচ্ছে, কিন্তু তারা মানবিক অধিকারটুকু পাচ্ছে না। যখন বাইরে গিয়ে পরিচয় দিচ্ছে তখনই তাদের মাথাটা নত হয়ে যাচ্ছে, সামাজিকভাবে তারা অবনত হয় বারবার, আর আমরাই তাদেরকে অবনত করি। বাইরে যখন পরিচয় জিজ্ঞেস করে তখনই তো মাথা নত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এ তো এখানে থাকতে অনেক অসুবিধাই হয়। মানুষ জিগায় যে থাকেন কোথায়, বলি যে সিটি কলোনি, এতে হন্য মানুষ গ্যারাজ্য করে না, গর্জ করে না, মূল্যায়ন করে না, সম্মান করে না। যে মানুষগুলো এই সমস্ত মানুষগুলোকে অসম্মান করেন কিংবা ছোট ভাবেন, তাদেরকে একটা কথা বলে দিতে চাই, সম্মান দেওয়ার মালিক ওই আল্লাহ, সম্মান নেয়ার মালিকও সেই আল্লাহ। আপনি আমি দূর ছাড়, আমরা কিছুই না। জীবনযাপন কেমন চলছে এই কবরস্থানের পাশে? আল্লাহর রহমতে ভালোই চলতেছে। ভয় করে না কবরের পাশে থাকতে? না, ভয় করে না। কেন ভয় করে না? কারণ আমি তো কোনো এক সময় তো আমার এই জায়গায় যাইতে হইব। কবরস্থানের পাশে যে আপনারা থাকেন, আপনাদের সমস্যা হয় না? এমনি কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ কোনো ভূত পেট নিয়ে কোনো সমস্যা না। কষ্ট করেন কী করুন বাবা, আমরা তো গরিব মানুষ, পথ আছে, আমরা গরিব মানুষ না। এই জায়গায় থাকতে আপনার ভয় বৃত্তি লাগে না? বাবা ভয় লাগলে তো থাকতে পারতাম না, ভয় তো নাই, ভয় তো মরতে তো বই, এখন ওই চিন্তা ভাবনা করেই থাকি। কবরস্থানে মানুষ থাকে, এটা সত্য কথাই। সিটি কর্পোরেশন আপনাদেরকে সহযোগিতা করে? সহযোগিতা করবো কাটা, আমরা চাকরি করে ভাত খাই, আমরা সহযোগিতা কেউ করে না। সিটি কলোনির অসহায় সুইপারদের অজানা গল্পের আরও কিছু বাকি আছে, শুনবো। তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে যে 300 ঘরে 1000 খানেক অসহায় মানুষ তাদের জীবনযাপন করছে মানবেতরভাবে, তাদের গল্প শুনে। প্রতিদিন দাফন করতে আসা লাশের গোসলের পানি গড়িয়ে গড়িয়ে এই জীবন্ত মানুষের জীবনযাপনে সে কখন যে বয়ে চলে যায় তা তারা নিজেরাও জানে না। লাশ গোসলের যে পানি, সেই পানিও মাঝে মাঝে এদের ব্যবহারের পানির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এ যেন জীবন্ত মানুষ হয়েও মৃত মানুষের সাথে একই সাথে সহ অবস্থানের মতো। কেমন আছেন? ভালো আছি। এই এখান থেকে কি পানি নেওয়া হয়? হ্যাঁ, পানি। কবরের যে মনে করেন পানি আসে, এই পানি পাড়ায় পুরাই আমরা ডিউটিতে যাই, কি করব? মরা মানুষের যে পানি দিই, এটি ঘরের ভিতরে ঢুকে থাকা। এও কি ভাবা যায়? সভ্য জগতের এই উন্নয়নশীল সমাজে আমরা যখন মাথা উঁচু করে নতুন কিছু উদ্ভাবনের কথা চিন্তা করছি, ঠিক সেই মুহূর্তে যখন আমাদেরই সাথে, আমাদেরই কাছে, আমাদেরই ঠিক কাছের মানুষগুলো এভাবে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তখন নিজেদের বিবেকে একটু হলেও দ্বিধা আসে, আর বলতে ইচ্ছা করে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো কি একজনও সাহসী ব্যক্তি নেই? নিজে কাম করি, নাতি গলিয়ে খাই, আমি জাদুতেই রাস্তায়। কি করবো, আবার খাওয়াইবো কেন? কবরস্থানে তো থাকাটা সম্ভব না, তারপর আমরা থাকি ঠিক কি। সহযোগিতা কেউ করে না। দিনের বেলা এই গোরস্থানের পাশে এই জীবনযাপন যতটা সহজ তারা করে নিতে পেরেছে, রাতের বেলা যেন তার চিত্রটা হয়ে যায় ভিন্ন। ঘুটঘুটে অন্ধকার, আর তারপরে ছমছম এই নিকষ অন্ধকারে গোরস্থানের পাশে যখন এই মানুষগুলো তাদের জীবনযাপন করে, তখন আমরা শুনেই যেন শিহরিত হয়ে উঠি। অথচ এই মানুষগুলো তাদের এই দুরবস্থাকে নিজেদের নিয়তি বলে মেনে নিয়েছে। এই যে গোরস্থানের মাঝখানে আপনারা বাস করছেন, এটা কোনো জীবন হলো? তাই কি করবো, আমরা গরিব মানুষ, আমাদের জীবন তো এইভাবে কাটতেছে। আমরা থেকে অভ্যাস, বুঝেছেন, ছোট থেকে থাকতেছে, মানে জন্মই অবস্থান। আমাদের অনেক কষ্টের জীবন, এবং আমাদের সিটি কর্পোরেশনের জায়গায় দিছে 4 কিলো কবরস্থান, আমাদের থাকতে একটু সমস্যাই হয়। এটার মতন তার কষ্টের জীবন আর নাই কোনো নাই, এটাই তো আমাদের কষ্টের জীবন। খোলা আকাশের নিচে কোথাও কোনো ইয়া নাই,
মানে যে এখানে শীতের বেলায় শীত, গরমের সময় গরম। গ্রামে একটা কবরের সাইড দিয়ে হাইটে গেলেও ভয় লাগে, আর এখানে আমরা কবরের ভিতরেই থাকি। শুধু কবরস্থানের কাছে বসবাস নয়, বসবাস বলতে একটি সুইপার পরিবারের জন্য বরাদ্দ হয় একটি ঘর, আর সেই ঘরের দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে 10 ফিট বাই 10 ফিট। নতুন বিয়ে করে বউ নিয়ে ঘরে উঠলে বউয়ের ডিমান্ড থাকে কিচেন হতে হবে অনেক বড় এবং সেটি হতে হবে একেবারে ফিটফাট। অথচ সেই মানুষগুলো একবারও ভাবেন না যে এই সিটি কলোনিতে যে অসহায় মানুষগুলো থাকেন তারা কোথায় রান্না করে, কোথায় খাওয়া দাওয়া করে, আর কোথায় বা ঘুমায়। একবার দেখাতে চাই এই মানুষগুলোর কিচেন। আসুন দেখুন কিচেনের অবস্থা। এই সামান্যটুকু অংশে চুলো জ্বালিয়ে তার রান্নার কাজটি সম্পন্ন করে এবং দিনের সমস্ত রান্না বান্না শেষ করে 10 ফিট বাই 10 ফিট যে বাসাগুলোতে থাকে সেখানে ছেলে মেয়ে নাতি সবাইকে নিয়ে একত্রে বাস করে, যেটা অমানবিক। একবার একটু দেখাবো আপনাদের, আসুন। আসবো? এই যে দেখুন, ইনি ঘর সাজিয়েছেন, অথচ এপাশে আবার দোকান করেছেন যাতে একটু জীবিকা নির্বাহ করতে পারেন। এখানে বসেই হয়তো এই যে পুরো ফাঁকা রাস্তাটা দেখা যায়, দেখুন এটাও কোনো মানুষের জীবন হতে পারে কিনা আমাদের জানা নেই। এই এক ঘরের মধ্যে কিভাবে বাস করছেন? এক ঘরের মধ্যে আমার ছেলে বিয়ে করেছি, একটা বউ আছে, তোমার ওই ছেলে বউ থাকে এই রুমে। এখানে ছেলে মেয়ে নিয়ে এরকম একটা ঘরে থাকতে কষ্ট হয় না? অনেক কষ্ট হয়, বৃষ্টি এলে পানি উঠতে জায়গায় গেছে। বারে যে নভেম্বর আছে না, পূজার দিনে 9 তারিখে আমার এই জাজিম মাজিম ভিজা গেছে গা, ঘুমাইয়া রুচি চাইয়া দেখি এত বড় একটা যোগ খাটের উপরে। এই যুগটা যদি বাচ্চাদেরকে ধরতো বা আমি কইতে পারি না, আল্লাহ মাফ করুক। এখন আমার পায়ে লাগছে দেখে আমি মনছি কি বাতের রাবাট, এই যে বাতের রাবাট, আমি রাবাট পঞ্চায়েতের রাবাট তো নিচে এমন হইয়া একার এথানি নাম বয়সে। পরে আমি কী করুম, কিছু তো বুদ্ধি পাই না, চিকুর মিকুর বাইরে পর পলস্টার উন্না আছে না, হেঁটে আমি তো লবণ বইরে তার টান দিছি বার একার রক্ত যে অনেক রক্ত পড়ছে। একবার ভাবা যায়, ধরুন আপনি আপনার সন্তান নিয়ে নিশ্চিন্তে বিছানায় ঘুমিয়ে আছেন, আর উঠেই দেখলেন আপনার পায়ের কাছে এত বড় একটা জোক কিংবা অন্য কোনো বিষধর সাপ। এটা আমরা ভাবতেও পারি না, কিন্তু এই মানুষগুলোর জন্য তা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটি সুইপার পরিবারের 4-5 জন কিংবা কখনো কখনো কোনো কোনো পরিবারে 10-12 জন হয়ে যায়। তখন তাদের এই এত বড় পরিবারকে সামনে ঘরে কোনো রকমই যখন ঠাঁই মেলে না, তখন এই 10 ফিট বাই 10 ফিটকে 2 3 তলা করে কোনো রকম দিন যাপন করে তাদের জীবনের সাথে তারা যুদ্ধ করে চলে প্রতিদিন। এখানে বর্ষাকাল হইলে পানি এই সমান পানি হয় আমাকে ঘরে সব কিছু তলায় যায়, অথচ আমরা কোনো দিকে একটু সাহায্য পাই না, কোনো কিছু পাই না। কিন্তু আপনাদের যদি এই কোমর পর্যন্ত পানি উঠে যায় তাহলে তো কবরস্থানের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। হ্যাঁ, আমরা কবর মবরে এই সাইড দিয়ে যাই। আমাদের সমস্যা অনেকই, দেন না যে রাস্তার থেকে ঘরের নিচে হয়ে গেছে গা, আমরা উঠতে পারি না, করতে পারি না, অনেক কষ্ট আমাকে উঠতে। এই যে আমার হাঁটু ভাঙ্গা, হাঁটু খাওয়ায়, মাঝের হাঁটু নিচে বসতে পারি না। কবরস্থানের পানিও আসে, সব পানি আসে, সব পানি আসে। এত কষ্ট আছি, বৃষ্টি আইলে ঝড় তো বানাইলে কোমর পর্যন্ত পানি থাকে। সাধারণ মানুষ যেভাবে স্বাধীনভাবে তারা তাদের জীবনযাপন উদযাপন করে, আমরাও একবার করি। ইচ্ছা তো করে, বাচ্চা নিয়ে থাকা, ছেলে মেয়ে নিয়ে থাকা কষ্ট হয়। এই হচ্ছে সিটি কলোনির বাথরুমের দৃশ্য। আমাকে লাগবে না ওখানে। এই হচ্ছে সিটি কলোনির বাথরুমের দৃশ্য। আপা একটু সরবেন, আমরা একটু বাথরুমটা দেখাতে চাই যে কীরকম বাথরুমে একটা মানুষ সে তার সারাদিনের কর্মকাণ্ড সারেন। আচ্ছা, এই বাথরুমে আপনারা কি করে সম্ভব বলেন তো? হ্যাঁ, একটু আমার দিকে একটু কথা বলেন না আপা। সামনে আসেন। এই যে বাথরুম দেখলাম, এই বাথরুমে কি করে আপনারা আপনাদের জীবনযাপন করেন? এখন আমরা মনে করেন যে ছোটোখাটো চাকরি করি, সিটি কর্পোরেশনে বোঝেন না, ময়লা টলা পরিষ্কার করি। এখন আমাদের যতটুকু সমর্থন মনে করেন যে আমরা ততটুকুর বেতনের মধ্যে মনে করেন যে আমরা থাকি। এই অসহায় মানুষগুলোর কষ্টের কথা না পারে কাউকে বলতে, না পারে সইতে। দিনের পর দিন মানবেতর জীবনযাপন করে যাচ্ছে আর মুখ বুজে সয়ে যাচ্ছে তাদের এই বঞ্চনাগুলো। সেই গল্পগুলো আরও শুনবো, তবে তার আগে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন।
বিরতি থেকে ফিরে আপনাদেরকে নিয়ে যেতে চাই সেই মানুষগুলোর কাছে, যে মানুষগুলো তাদের অসহায় আর বঞ্চনার গল্প কাউকে বলতে পারে না, বলতে চায় আমাদের, জানাতে চায় আমাদের এই সমাজকে। আমরা তাদের গল্প শুনতে আবারও নিয়ে যেতে চাই সেই সিটি কলোনি। অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, এই কয়টি মৌলিক অধিকার নিয়েই একজন মানুষের বেঁচে থাকার কথা। অথচ এই 300 পরিবারের একটি মানুষও জানে না যে তাদের এই মৌলিক অধিকারগুলো কে পাইয়ে দেবে কিংবা তারা কিভাবে পেতে পারে। আবার কই যাবো অর্থনানি 50 অর্থনানি 100, আবার বেতন পাই আবার দিয়ে দিই। এর হিসাব চলছে আমাদের দিন নেই। কি চান এখান থেকে? এদের কী চাই আমাকে একটু পারি, এই যে কষ্টটা একটু ওই যে কলোনিটা একটু শান্তি মতন একটু বসবাস করে দিতে হলে একটু আমরা শান্তি পাইতে পারি। কি কি রান্না করছেন? আমি আজকে হলো পরে লাউ দিয়া চিংড়ি মাছ রান্না করছি। আর আমার মেয়ে আসছে তো বাড়িতে ভোট দেওয়ার জন্য, তার জন্য নানাত করে আসছে এলাকা গরুর মাংস বোনা করছি। মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা বলতে যদি কেউ মুমূর্ষু অবস্থায় না পৌঁছায় তাহলে হয়তো কারো ভাগ্যে ডাক্তারই জোটে না। সবাই মিলে হয়তো সম্মিলিত চাঁদা তুলে কোনো একটি স্থানীয় ক্লিনিকে কিংবা সরকারি হাসপাতালে সেই রোগীকে নিয়ে যায়। চিকিৎসা বলতে এই হচ্ছে এখানকার সর্বস্ব। আর বাসস্থানের চিত্র তো বলাই হয়েছে। প্রতিদিনের ব্যবহার্য যে পানি, সেই পানিটুকুও তারা পায় না পরিশুদ্ধভাবে, কারণ পানির জন্য যে পাইপগুলো টানা হয়েছে সেই পাইপগুলো লিকেজ হয়ে ড্রেনের ময়লা পানির সঙ্গে মিশে পুরো পানিটিকে দূষিত করে ফেলেছে। অথচ এই দূষিত পানি তারা ব্যবহার করছে দিনের পর দিন। এটা আসলে একটা পুষ্কুনি, এই পুষ্কুনিটা রেখে নাই নাম করা হালাইছে। খাবার পানি কোথায় থেকে সংগ্রহ? খাবার পানি যে আমরা ওই পাইপ আছে ইয়ের সাপ্লাইড, ওই পানি আমরা চাপ করে দিয়ে উঠে খাই। এই আর কি। হ্যাঁ, পানি ভালো। গত 2 বছরে এদের ভাগ্যের তেমন উন্নয়ন না হলেও এদের বাড়ির ভেতরের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোকে মেরামত করা হয়েছে। আপাত দৃষ্টিতে এই উন্নয়নটা দেখা গেলেও আসলে এই উন্নয়নের নামে হয়েছে আরও তাদের ক্ষতি। কারণ রাস্তা তৈরি করে দেওয়ার পর রাস্তার চেয়ে ঘরগুলো হয়ে গেছে নিচু এবং একটু বর্ষার পানি এলেই সমস্ত ঘরগুলো প্লাবিত হয়ে যাচ্ছে। আমাদের সমস্যা যে রাস্তাঘাট করার পর আমরা ঘরে পানি উঠে থাকতে পারি না, এই সমস্যা। আর এখানে আসছি আজকে 17 বছর। যা গিয়েছিল এই রাস্তাটা কিছুদিন আগে করছো। এই যে সমস্যা মনে হলেন রাস্তা উঁচা করছে, আমাকে ঘর নিচে হয়েছে, বৃষ্টি এলে তো পানি, প্রতিটা ঘরের পানি। সমস্যা অনেক ওই যে দেখেন না, ইটমিট বালু মূল্য নিয়ে ব্যবস্থা করে নিয়েছি। আর কি করুম, এখনো তো 1.5 ফিট নিচে আছে, থাকলে কি করুম। জায়গাটা দিয়েছে কোনো রকম, আমরা নয়া উঠাইছি, এমন নিচে আসছিল ঘর। এরপরে 3বার 4বার এক ঘর, এই আল্লাহর ঘরও 3-4বার ঠিক করছে, সবার ঘরে অনেক সমস্যা। বৃষ্টি এলে ঘর ডুবে থাকা, কবরের পানি ঘরে ঢুকে থাকা, গোসল ঢুকে থাকা, অনেক কষ্ট হতেছে। আমরা ঘরে পানি উঠে খাটের উপরে বসে থাকা লাগে, পানি উঠলে নিচে নামা যায় না। আর বাইরে যখন পরিচয় যায়, বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, যেভাবে কবরস্থানে মাটি ফালাইছে বা রাস্তাঘাট হয়েছে, সরকার উন্নয়ন করে দিছে, উন্নয়নের জন্যই করছে। কিন্তু এই উন্নয়ন করতে যায় আমাদের যে পরিস্থিতি হয়েছে, এখন বৃষ্টি হইলে প্রত্যেকটা ঘরে আমাদের কোমর পানি পর্যন্ত হয়ে যাবে। মানে এই রাস্তা করার পরে এত উঁচা হয়েছে যাতে এটা আমাদের সবচেয়ে এখন বড় সমস্যা হয়েছে। এক পাশে মরা মানুষ আর এক পাশে জীবন্ত। আমরা মুখদারের লগে ঘুমাই থাকি, সত্যি কথা। যাতা মানুষ মুখদার একসাথে ঘুমাই থাকি। দেশ গ্রামে দেখেন কবরের পাশে দিয়ে ভয়তে মানুষ হাঁটে না, আর আমাদের বাচ্চা কাচ্চা খেলে। দ্বিতীয় কথা হলো মা বোন তো সবারই আছে, কোনো মার শরীরটা সবসময় পাক থাকে না, এর মধ্যেও চলাফেরা করে সব আল্লাহ যদি মাফ করেন না। এখন আমরা আছি খুবই বিবাদে। এই সিটি কলোনিতে 300 ঘরে প্রায় 1500 থেকে 2000 মানুষ বাস করে। তারা মৃত মানুষের সাথেই বাস করে। কবরস্থানের পানিবাহিত যে সমস্ত তরল পদার্থ সব কিছু এসে এদের দৈনন্দিন জীবনযাপনে, এদের দৈনন্দিন কর্মকাণ্ডে এসে জড়িয়ে যাচ্ছে। আর আমরা সভ্য মানুষরা এই দৃশ্য প্রতিদিন দেখছি, অথচ কেউ জবাব দিচ্ছি না, কথা বলছি না। প্রতিদিন সকালে আপনি যখন সুটেড বুটেড হয়ে বাবু সেজে এভাবে সবার সামনে এসে হাজির হন, তখন আপনি একবারও ভাবেন না যে আপনার এই পরিচ্ছন্ন পোশাকে আপনাকে এখানে পৌঁছে দিয়েছে এই মানুষগুলো খুব ভোরবেলা এসে এই শহরকে পরিষ্কার করে। অথচ এই মানুষগুলোই অবহেলিত। আমরা আসলে সবসময় ভুল মানুষকে ভালোবাসি। আসুন, সময় বদলেছে,
এই পরিবর্তনের সময় আমরা যেন এই প্রতিজ্ঞায় প্রতিশ্রুত হই যে এই মানুষগুলোর ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে দেব। সমাজে অবহেলিত এই সুইপার বা পরিচ্ছন্ন কর্মীদের, এই ৩৬০টি পরিবার কিংবা ৩০০টি পরিবারের যে সমস্ত মানুষগুলো প্রতিদিন মানবেতর জীবনযাপন করছে, তাদের ফ্ল্যাট চাই না, তাদের টাকা চাই না, তাদের শুধু একটাই প্রত্যাশা যে সরকারি আসুক না কেন তাদের পরিবার সহ তাদের মাথা গোজার মতো একটি নিরাপদ আশ্রয় যেন নিশ্চিত করা হয়। আপনি কি জানেন যে সিটি কর্পোরেশন আপনাদের জন্য ফ্ল্যাটের বরাদ্দ করেছিল? এই যে আমাকে ভালো নাই, উনি আছে ওই যে ড্রাইভার বড় বড় অফিসার হ্যাঁগুলিকে আমাগুলিকে না, যারা লবিং করতে পারে, যে হ্যাঁগুলিকে আমাগুলিকে আমাকে গরিব ছিল গিয়া এই চামড়া ফিরাইতে কানা দিয়ে চামড়া ফিরাইতে আর ঠিক আছে শক্ত বুঝছেন। আমরা তো চাই না যে আমরা এই অস্থায়ী অবস্থানে থাকি। আমাকে মনে করো এখান থেকে যদি আমাকে কোনো লইয়া যাইতো আমাকে ভালো হইতো। হ্যাঁ কবর, হ্যাঁ এটা আমাদের কষ্ট হয়। আমরা চাই আমাকে সরকার আমাকে ভালো একটা জায়গায় নিয়ে দেব। সিটি কর্পোরেশন তো কইছে আমাদের নিয়ে যাবে। আমরা জানি যারা একটু আমার এই এলাকাটা একটু মানুষের গরিব, আমরা যেমন চাকরি করি, আমরা একটু ভালো একটা জায়গা দাও, আমরা এই হিসাবে চাই। কোয়ার্টার হয়েছে জানি, কিন্তু বলছিল আমরা আগে দিব, পরে আবার শুনি যে গাবতলি তারা আগে দিব। লিফট কমপ্লিট হনে, বিদ্যুৎ কমপ্লিট হনে, পানি কমপ্লিট করতেছে না। প্রশাসক কয়েকবার চাপ দিছে ঠিকাদারে, হ্যাঁ কইতাছে একটার পর একটা ঠিক করতে আসি। আমরা চাই না কবরস্থানে থাকবার লাগে। তারপরে যদি আমরা এনে থাকতে আমাদেরকে জায়গা দিছে, যদি আমাদেরকে একটু বাউন্ডারি কইরে একটা নিরাপদভাবে এক জায়গায় দিয়ে দিত, তাহলে আমাদের জন্য সবচেয়ে আরও সুবিধা হইতো। আমরা প্রতিদিন বিভিন্ন সভা সমিতিতে বিভিন্ন রকমের সমাজ উন্নয়নের গল্প বলি, নানা রকমের কথা মানুষকে শুনিয়ে থাকি, অথচ আমাদের চারপাশে যে অসহায় মানুষগুলো প্রতিদিন নিগৃহীত হচ্ছে, সেই মানুষগুলোর পাশে আমরা কেউ এসে দাঁড়াই না। আসো, সময় হয়েছে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সত্য উচ্চারণের। আর তা যদি আমরা করতে পারি তাহলে হয়তো বলতে পারবো যে না, সমাজে অন্তত একটি ভালো কাজ করে যেতে পেরেছি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে যে ৩০০ ঘরে সুইপাররা বাস করেন, সেখানে প্রায় হাজার খানেক মানুষ থাকেন। তার মধ্যে শিশু এবং কিশোর রয়েছে অসংখ্য, যাদের কোনো শিক্ষার জন্য কোনো সুব্যবস্থা নেই, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। মানুষের মৌলিক অধিকারের যে 5টি বিষয় থাকে তার মধ্যে শিক্ষা এবং চিকিৎসা অন্যতম, আর এই 2 মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত। 5ই আগস্টের পর দেশে নতুন প্রজন্ম নতুন প্রশাসন হাতে নিয়েছে। আমরা তাদেরকে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি এই অসহায় মানুষগুলো এতদিন যে সমস্ত বঞ্চনার শিকার হয়েছে, সেই বঞ্চনা থেকে এই মানুষগুলোকে এই নতুন প্রজন্ম তুলে নেবে। আর সেটা যদি আমরা করতে পারি তাহলেই হয়তো বলতে পারবো আমরা এই মানুষগুলোর জন্য কিছুটা হলেও করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী পর্বে দেখা হবে, সেই পর্যন্ত সবাইকে খোদা হাফেজ।